সুপ্রিয় হোমিওপ্যাথি সম্মানিত পাঠকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা আপনাদেরকে আমাদের এর আগের যে পর্বগুলো বা যে ধাপগুলো সম্পর্কে বলেছি, তো আশা করি আমাদের দ্বিতীয় ধাপটি আপনারা ভালো করে লক্ষ্য করেছেন এবং সেই ধাপ অনুযায়ী যাদের জন্ম নিবন্ধন ছিল না তারা এম্বাসির কাছ থেকে সেই অনলাইনে ফর্মটি পূরণ করার মাধ্যমে আপনারা ইতিমধ্যে আপনাদের জন্ম নিবন্ধন সনদ পত্রটি আপনারা সংগ্রহ করেছেন এবং সেই সুবাদে আপনারা সেখানে 17 ডিজিটের একটি নাম্বার দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবং সেই নাম্বারটি নেওয়ার পরে আপনারা যে কাজটি করতে হয়েছে যে আপনাদের কি বলে যে নির্দিষ্ট এলাকার যে দূতাবাস কনসুলেট আছে সেখানে আপনারা আপনাদের ডিজিটাল পাসপোর্টের জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন। তো অ্যাপয়েন্টমেন্টের জন্য আমরা ওখানে বলে দিয়েছি যে কিভাবে কি করতে হবে, আপনার নাম, আসল নাম, তারপরে আপনার যেই কি বলে যে পাসপোর্ট, পুরানো যে পাসপোর্টটা আছে পুরানো পাসপোর্টের নাম্বার, আপনার জন্ম তারিখ এবং ওই জন্ম নিবন্ধন সনদপত্রের যে 17টি নাম্বার রয়েছে সেই 17টি নাম্বার সহকারে আপনার টেলিফোন নাম্বার ইত্যাদি দিয়ে আপনি দূতাবাসের কাছে একটি মেল পাঠাবেন। পাঠালে পরে তখন দূতাবাস থেকে আপনাকে তারা একটি অ্যাপয়েন্টমেন্ট দিবে যে কবে নাগাদ আপনি আপনার ডিজিটাল পাসপোর্টের ফিঙ্গারপ্রিন্ট, তারপর আপনার কি বলে স্বাক্ষর এবং আপনার ছবি তোলার জন্য আপনি সেখানে যাবেন। আচ্ছা, তো ধরে নিলাম আপনি দূতাবাসের কাছে আপনার ইমেলটি প্রেরণ করেছেন। করার পরে দূতাবাস আপনাদেরকে একটি ইমেল পাঠিয়ে জানিয়ে দিয়েছে যে আপনাকে আগামী 30 দিনের ভিতরে 30 দিন পর আপনাকে দূতাবাসে যেতে হবে। আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে আপনি 30 দিন পরে আপনার অ্যাপয়েন্টমেন্ট মানে ডিজিটাল পাসপোর্টের সশরীরে সেখানে গিয়ে যে বিষয়গুলো আছে সেগুলো সম্পাদন করতে হবে। তো এখন আমরা এটার নিচে আমাদের যে ভিডিওটি আপনারা দেখতেছেন সেই ভিডিওটির নিচে আমরা একটি লিঙ্ক দিয়ে দিয়েছি। তো এখন আমাদেরকে যে জিনিসটি করতে হবে, আমরা দূতাবাসের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি, এখন আমাদেরকে অনলাইনের মাধ্যমে আমাদের ডিজিটাল পাসপোর্টের যে ফর্মে আমরা আমাদের বিস্তারিত দিব সেই ফর্মটি আমাদেরকে পূরণ করতে হবে। তো এই ফর্মটি পূরণ করার যে লিঙ্কটা বা আপনারা যেভাবে যাবেন বরাবরের মতো আমরা আমাদের ভিডিওটির নিচে সেই অ্যাড্রেসটি লিঙ্ক দিয়ে দিয়েছি। তো আপনারা ওখানে ক্লিক করলে আপনারা এরকম একটি পেজে আসবেন। তো এটি হচ্ছে আমাদের কি বলে যে ডিজিটাল পাসপোর্ট পূরণ করার জন্য আমাদের যে ফর্মটি রয়েছে বা যে পেজটি রয়েছে গভর্নমেন্ট থেকে, আমরা সেখানে এখন অবস্থান করতেছি। তো এখানে আপনারা ওই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসবেন। আচ্ছা, তো এখন আমাদেরকে যে জিনিসটি করতে হবে, আমাদের সব প্রসেসিং কমপ্লিট, এখন জাস্ট আমরা এটাকে অনলাইনের মাধ্যমে এই ফর্মটা পূরণ করে আমরা দূতাবাসের কাছে প্রেরণ করে দিলে পরে আমাদের যে নির্দিষ্ট সময় রয়েছে সেই সময়ের ভিতরে আমরা সশরীরে আমাদের বাকি যত অরিজিনাল ডকুমেন্টসগুলো আছে বা বিভিন্ন যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা আমাদের ফিঙ্গারপ্রিন্ট, তারপরে আমাদের স্বাক্ষর এবং আমাদের ছবি তুলে আমরা আমাদের ডিজিটাল পাসপোর্টের সম্পূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলো কমপ্লিট করে দিয়ে আসবে এবং 40 দিন বা 45 দিন পরে আমরা পাসপোর্টটি পেয়ে যাব। আচ্ছা, তো এখানে একটি বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে, আমি সবার দৃষ্টি আকর্ষণ করতেছি যে আপনারা ভালো করে লক্ষ্য করুন যে আমরা কিন্তু ইতিমধ্যে জন্ম নিবন্ধনটি কমপ্লিট করেছি, যাদের ছিল না আর যাদের ছিল তাদের তো আর করার দরকার নেই দ্বিতীয় ধাপটি। আচ্ছা, তো আপনার জন্ম নিবন্ধন দূতাবাস থেকে নেওয়ার পরে আপনারা যে জিনিসটি করেছেন, দূতাবাসের কাছে একটি ইমেল প্রেরণ করেছেন এবং ইমেল থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনি 30 দিন পর দূতাবাসে আপনার অ্যাপয়েন্টমেন্ট আপনার ফিঙ্গারপ্রিন্ট বা ইত্যাদি দেওয়ার জন্য। আচ্ছা, তো এখন আপনি যে জিনিসটা করবেন যে দূতাবাস থেকে যখন আপনাদেরকে মেলটি পাঠাবে তখন আপনি সেই মেলটির একটা রিপ্লাই তাদেরকে দিয়ে দিবেন। সেখানে আপনি বলবেন যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের মেলটি পেয়েছি এবং আমি অমুক দিন আপনাদের কাছে আমি সশরীরে এসে হাজির হব। এই জিনিসটা আপনি এই কারণে করবেন কারণ দূতাবাস কিন্তু আপনাকে যে মেলটা পাঠিয়েছে, এখন আপনি এই মেলটা আদৌ পড়েছেন কিনা বা আপনি এই সম্পর্কে জানেন কিনা এটা কিন্তু দূতাবাস জানে না। তো এর জন্য আপনি যদি তাদেরকে না রিপ্লাই করেন তাহলে তারা ধরে নিবে যে আপনি এই অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে আপনি জানছেন না এবং আপনি সেই দিন উপস্থিত নাও থাকতে পারেন। তো সেই জন্য কিন্তু আপনার জন্য কিন্তু দূতাবাস এই সময়টা আপনার জন্য তারা ধরে রাখবে না, তারা তখন অন্য একজনকে সেখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবে। তো এই বিষয়টা আপনাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে যে যখনই আপনি দূতাবাসের কাছে কোনো ইমেল যখন প্রেরণ করবেন, প্রেরণ করার পরে সবসময় আপনার লক্ষ্য রাখতে হবে দূতাবাস থেকে কোনো আপনাকে রিপ্লাই করেছে কিনা। তো রিপ্লাই পাওয়ার পরে কিন্তু আপনি জাস্ট হ্যাঁ আমি দেখলাম যে ওকে আমাকে অমুক দিন তারা অ্যাপয়েন্টমেন্ট দিছে, এখন আপনি চুপচাপ বসে থাকলেন তাহলে কিন্তু হবে না, আপনাকে আবার দূতাবাসকে জানাতে হবে যে আপনি তাদের ইমেলটা পড়েছেন
এবং আপনি এই সম্পর্কে মানে কি বলে যে আপনি ধারণা রাখতেছেন যে অমুক দিন আপনার অ্যাপয়েন্টমেন্ট, এবং আপনি তাদেরকে জানাবেন যে হ্যাঁ আমি আপনাদের মেলটা পড়েছি এবং আমি উক্ত দিন সম্পর্কে আমি ধারণা রাখতেছি এবং আমি সেদিন আমি উপস্থিত থাকব। এতে করে তখন দূতাবাস আপনার এই অ্যাপয়েন্টমেন্টটাকে কনফার্ম করবে যে হ্যাঁ উনি আমাদের এটা সম্পর্কে জেনেছে, তো তার মানে ওনার জন্য আমরা ওই দিন ওয়েট করতে পারি। আচ্ছা, তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে আমরা ধরলাম যে 30 দিন পরে আমাদেরকে দূতাবাস অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, ঠিক আছে। তো এখন এই ফর্মটা কিন্তু আমরা যেমন ধরি যে গতকালকে আমি ইমেল পাঠিয়েছিলাম এবং আজকেই আমাকে দূতাবাস থেকে জানিয়ে দিয়েছে যে 30 দিন পর আমাকে তার অ্যাপয়েন্টমেন্টটা দিয়েছে, আমার সশরীরে সেখানে যেতে হবে। এখন আমি কিন্তু আজকেই এটাকে পূরণ করব না। আমি এই ফর্মটা কখন পূরণ করব? এই ফর্মটা আমাকে পূরণ করতে হবে যেদিন আমি দূতাবাস যাব। যেমন 30 দিন পরে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, তো 30 দিন মানে আজকের থেকে শুরু করে আমি গনে গনে 20 দিন বা 25 দিন পরে আমি এই ফর্মটা পূরণ করব, ঠিক আছে। এই বিষয়টা আশা করি আপনারা একটু ভালো করে আবার একটু আমি বলতেছি, জিনিসটা একটু লক্ষ্য করুন যে এই ফর্মটা কিন্তু আমি যেদিন আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে সেদিন থেকে আমি দেখব যে কবে নাগাদ আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। তো যেদিন আমি দূতাবাসে যাব, যাওয়ার 5 দিন বা 10 দিন আগে আমার এই ফর্মটা পূরণ করতে হবে। আচ্ছা, এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে কেন আমি আগে আগে পূরণ করলে সমস্যা কি? আচ্ছা, এই ফর্মটা আমরা এই জন্যই আগে আগে পূরণ করলে কাজ হবে না, কারণ এই ফর্মটাকে এভাবে তৈরি করা হয়েছে, যেমন এটা যখন আমরা পূরণ করার পরে কিন্তু এই ফর্মটা আপনার একটা সিস্টেম মানে আমাদের সার্ভার মানে দূতাবাসের যে কম্পিউটার বা ওয়েবসাইটে তাদের যে সার্ভারটা আছে সেখানে এই ফর্ম জমা থাকে এবং এটা নির্দিষ্ট একটা দিন এবং একটা ক্ষণ রয়েছে। যেমন আপনি 15 দিন, যেদিন থেকে এই ফর্মটা পূরণ করবেন তার 15 দিন পর্যন্ত এই আপনার ফর্মটা দূতাবাসের যে আপনার কি বলে যে আসলে অনলাইন পাসপোর্টের যে সার্ভার আছে সেখানে তারা এটা সংরক্ষণ থাকবে, এবং 15 দিন পরে যখন আপনি যদি এটার কোনো মানে কার্যক্রমগুলো সম্পূর্ণ না হয় তাহলে অটোমেটিক এটা ডাটাবেস থেকে ডিলিট হয়ে যাবে। তো তার মানে এই জিনিসটা আমরা বুঝতে পারতেছি যে এটা আমি পূরণ করলাম, করার পরে যদি 15 দিনের ভিতর যদি এটাকে পরিপূর্ণভাবে মানে কমপ্লিট এটার প্রসেসিংগুলো কমপ্লিট না করা হয় তাহলে এই ফর্মটা অটোমেটিক অনলাইন থেকে ডিলিট হয়ে যাবে। তার মানে আপনি যখন দূতাবাসে যাবেন 30 দিন পরে, তো আপনি যদি গিয়ে বলেন যে আমি তো অনলাইনে পূরণ করেছিলাম, এই যে এটা হচ্ছে আমার কি বলে যে ফর্ম পূরণ করছি সেই ফর্মের নাম্বার বা এটা আমার পাসওয়ার্ড, দূতাবাস আপনার সেগুলো দিয়ে খুঁজতে গেলেও এটা পাবে না, কারণ এটা 15 দিন পর অটোমেটিকলি তাদের ডাটাবেস থেকে ডিলিট হয়ে যাবে। তো এর জন্য এই বিষয়টা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আগে লক্ষ্য করব যে কবে নাগাদ আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, এবং অ্যাপয়েন্টমেন্টটা পাওয়ার সাথে সাথে মেলটা পাওয়ার সাথে সাথে আমরা দূতাবাসকে জানিয়ে দিব যে আমি আপনার মেলটা পেয়েছি। আর তৃতীয়ত, আমি তখনই এই ফর্মটা পূরণ করব না, আমার মাথায় রাখতে হবে যে আমাকে 2 মাস পরে দূতাবাস থেকে অ্যাপয়েন্টমেন্ট দিছে বা 3 মাস পরে অ্যাপয়েন্টমেন্ট দিছে বা 30 দিন পরে অ্যাপয়েন্টমেন্ট দিছে। তো যেদিন আমার অ্যাপয়েন্টমেন্ট, যেদিন আমার কি বলে যে সাক্ষাৎকার, ঠিক তার 2 দিন বা 5 দিন বা 10 দিন আগে, ঠিক আছে, আমি এই ফর্মটা পূরণ করব। আচ্ছা, ঠিক আছে। তো আশা করি আপনাদেরকে এই বিষয়টাকে মোটামুটি ভালোভাবে বুঝাতে পারলাম। এখন আমরা আসি এই ফর্মটাকে কিভাবে আমরা পূরণ করব। তো যেহেতু এখন আমরা এখানে আপনি নিচে ক্লিক করার পর সাথে সাথেই আমাদের ওই ভিডিওর নিচে ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে নিয়ে আসছে। তো এটা হচ্ছে আমাদের ওই কি বলে যে দূতাবাসে আমাদের অনলাইনে যে এই ডিজিটাল পাসপোর্ট, এটা আমি বাংলাদেশ থেকেও করতে পারি, আমি ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকেই আমি এই ফর্মটা পূরণ করতে পারি অনলাইনে, ঠিক আছে। আচ্ছা, তো এখন এখানে আমাদেরকে প্রথমে দেখাচ্ছে কিছু সতর্কবার্তা। তো আপনি যদি এগুলো পড়তে চান আপনি আপনার এগুলো পড়ে নিতে পারেন। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন তথ্য এখানে বলা হয়েছে যে 15 বছরে যেমন কম বয়সের সন্তান, 5, 10 ইত্যাদি, যাই হোক এগুলো আপনি আপনার মতন পড়ে নেবেন। পড়ে নিলে আপনার জন্য বিষয়টা পূরণ করতে ইজি হবে, বা আপনি জিনিসগুলো জেনে নিচ্ছেন যে আপনার এই ফর্ম পূরণ করার জন্য কি কি বিষয়গুলো লাগবে। অবশ্য আমরা তো এখানে আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি যে কি কি করতে হবে। আচ্ছা, তো এখানে আমরা জিনিসটা ভালো করে পড়লাম, পড়ার পরে এখন আমরা যেটা পড়েছি এটা আমরা এখন এদেরকে জানাতে হবে যে আমরা এটা পড়েছি। এর জন্য এখানে দেখুন আমরা একটা বক্স দেখতে পাচ্ছি। এই বক্সটার ভিতরে যদি আমরা ক্লিক করি, আমরা টিক দেওয়ার সাথে সাথে দেখুন এখানে আমরা একটি অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছি। ওকে, তো এটা টিক দেওয়ার পরে যখন আপনার এই যে রাইট বাটনটা আমরা দেখব, তখন এটা কি হচ্ছে যে আমরা তাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমরা এই নির্দেশনাবলী আমরা পড়েছি এবং
আমরা এখন এই কন্টিনিউতে ক্লিক করব। তবে এখানে যদি আপনি না ক্লিক করেন তাহলে কিন্তু আপনি কন্টিনিউতে ক্লিক করলে সামনের পেজে যেতে পারবেন না, মানে নেক্সট পেজে যেতে পারবেন না। তো এর জন্য আমাদেরকে এখানে অবশ্যই আপনি ভালো করে লক্ষ্য করেন যে আমি ক্লিক করার সাথে সাথে এখানে আমরা একটা কি বলে যে চিহ্ন দেখতে পাচ্ছি, তার মানে এটা আমাকে বোঝাচ্ছে যে আমি এটাকে সিলেক্ট করেছি। ওকে, এবার আমরা নেক্সট পেজে যাব। আসুন আমরা নেক্সটে ক্লিক করি। ওকে, নেক্সট পেজে ক্লিক করার পর আপনাকে পরের পেজে নিয়ে যাবে। এবার আমরা পরিপূর্ণ ফর্মটা এখানে দেখতে পাচ্ছি। আপনি ভালো করে দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাসপোর্ট অ্যাপ্লিকেশন স্টেজ 1। আচ্ছা, আমরা স্টেজ 1-এর যে পর্বটা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিষয়, পাসপোর্ট অ্যাপ্লিকেশন ইনফরমেশন। এখানে আপনার বিভিন্ন তথ্য পূরণ করতে হবে, যেমন পার্সোনাল ইনফরমেশন। তারপর আবার আমরা একটু নিচে স্ক্রলিং করে দেখি এখানে আর কি কি আছে এই ফর্মটাতে। তেমন এখানে আপনার সিটিজেনশিপ ইনফরমেশন, তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস ইত্যাদি অনেকগুলো বিষয় আমরা এখানে দেখতেছি। আচ্ছা, এখন আমাদেরকে এটাকে সুন্দর করে খুব নিখুঁতভাবে আমাদেরকে পূরণ করতে হবে, যাতে এখানে কোনো প্রকার কোনো ভুল না হয়। ঠিক আছে, তো এই বিষয়টা আপনাকে ভালো করে লক্ষ্য করতে হবে, যেহেতু আপনার নিজের পাসপোর্ট। এর জন্য এগুলো আপনাকেই খুব যত্ন সহকারে ধীরে ধীরে বসে এটাকে আপনার পূরণ করতে হবে। তো আসুন এখানে আমরা দেখি। তো প্রথমে একটি জিনিস আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এখানে আমরা দেখতেছি যে দেখুন এখানে কিন্তু খুব সুন্দর করে এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এই যে স্টার যে চিহ্নটা আমরা দেখতেছি, লাল যে তারকা একটা চিহ্ন। তো এখানে বলা হয়েছে যে যেই বক্সগুলোর বাম পাশে তারকা চিহ্নগুলো রয়েছে সেই ঘরগুলো আমাদেরকে মাস্ট, মানে কি বলে কম্পালসারি আর কি, এই ইটালিয়ান ভাষায় যেটাকে অব্লিগাতরিও বলে, মানে বাধ্যতামূলক, যে আপনাকে মাস্ট এই ফর্মগুলো আপনাকে পূরণ করতে হবে, মানে এর ডান পাশে আর কি। যেমন যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার স্টার চিহ্ন রয়েছে, এগুলো আমাদের মাস্ট পূরণ করতেই হবে। ঠিক আছে, আচ্ছা, যেমন এখানে দেখুন যে আপনার আমরা দেখি যে এখানে দেখুন এই যে আপনার কিছু কিছু বিষয় আছে, যেমন আপনার দেখবেন যে অনেক জায়গায়, যেমন এখানে ভিলেজ, তারপর আপনার ব্লক, এখানে আমরা যেমন স্টার চিহ্নটা দেখতেছি না। তো এই ঘরটা যদি আমরা পূরণ না করি কোনো সমস্যা নেই, আমরা নেক্সটে যেতে পারবো। কিন্তু আমরা যদি এই যে স্টার চিহ্নগুলো আছে এই লাল দিয়ে যে তারকা চিহ্নটা লাল আমরা দেখতে পাচ্ছি এখানে, এটা এই ঘরটায় আমাদের মাস্ট এটা পূরণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো আসুন এবার আমরা বিস্তারিত আরো ভালো করে পূরণ করি, তাহলে আমরা বিষয়টা আরো সুন্দর করে বুঝতে পারবো। আচ্ছা, এখানে প্রথমেই যে জিনিসটা আমরা দেখতেছি আমাদের স্টেজ 1-এর মানে ডিজিটাল পাসপোর্ট পূরণ করার ক্ষেত্রে যে ফর্মটা রয়েছে, এখানে আমরা অ্যাপ্লাই ইন, আপনি কোন দেশ থেকে অ্যাপ্লাই করতেছেন সেটা দিতে হবে। যেহেতু আমরা ইটালি থেকে অ্যাপ্লাই করতেছি, তো আমরা এখানে ইটালি সিলেক্ট করব। ওকে, আচ্ছা, এখন এখানে আমরা এর পরের লাইনটাতে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন টাইপ। তো এখানে ডিফল্ট ভাবে দেওয়াই আছে নিউ অ্যাপ্লিকেশন, তো এটা আমাদের কোনো কিছু করার প্রয়োজন নেই। এরপরের স্টেপটা আমরা দেখতে পাচ্ছি যে পাসপোর্ট টাইপ। আচ্ছা, এখানে আমরা দেখুন যদি এখানে আমরা এখানে ক্লিক করলে আরো কয়েকটা ঘর বের হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অর্ডিনারি, ডিপ্লোম্যাটিক, অফিসিয়াল। আচ্ছা, তো এখানে আপনার এই বিষয়গুলোর মিনিং হচ্ছে যে অর্ডিনারি, আমরা যেহেতু নর্মাল জনগণ, তো আমরা এখানে অর্ডিনারি সিলেক্ট করব। আর ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল যারা, এগুলো হচ্ছে আপনার কি বলে যে উচ্চ কর্মরত অফিস আদালতে যারা আছে, যেমন আপনার গভর্নমেন্ট রিলেটেড বা অন্যান্য যে উচ্চ পদের উচ্চ শ্রেণীর যারা আছে তাদের জন্য এই টাইপের ইয়েগুলো। তো এগুলো আমাদের জন্য প্রযোজ্য না। তো আমরা যেহেতু নর্মাল জনগণ, আমরা অর্ডিনারি সিলেক্ট করব। আচ্ছা, অর্ডিনারি সিলেক্ট করার পরে এখানে আপনাকে বলতেছে যে সাপোর্টিং ডকুমেন্ট, যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্টার চিহ্ন দেওয়া নেই, তো এটা আমরা না পূরণ করলেও চলে, এটা জাস্ট আমরা রেখে দিব, এটাকে আমরা কিছু করব না। আবার এখানে বলা হচ্ছে ডেলিভারি টাইপ। আচ্ছা, ডেলিভারি টাইপটা সাধারণত আমরা ডিজিটাল পাসপোর্ট ক্ষেত্রে যেহেতু আমরা এখান থেকে করতেছি, তো এখানে আমাদের রেগুলার বা এক্সপ্রেস, মানে রেগুলার বলতে যেমন আপনার নর্মাল ভাবে আপনি জমা দিচ্ছেন, আর এক্সপ্রেস মানে আপনি দ্রুতভাবে, মানে খুব মানে যেটা আমরা ইটালিতে আগে যেমন করতাম, যে আপনি এই অ্যানালগ পাসপোর্ট যখন আপনি অ্যাপ্লাই করতে যেতেন, তখন কিন্তু তারা বলতো যে আপনি কি তাড়াতাড়ি নেবেন না দেরি করে নেবেন। তখন আমরা রেগুলার যেটা আছে এটাকে তাড়াতাড়ি এই নর্মাল ভাবে বলে, আর এক্সপ্রেস যেটা এটা হচ্ছে আপনার দ্রুত নেওয়ার জন্য আর কি। তো যেহেতু আমরা এখন ডিজিটাল পাসপোর্টের ক্ষেত্রে আর কি সাধারণত সময় একই, তো যার কারণে আপনি এটা যেটা মন চায় সেই জায়গায় আপনি এটা সিলেক্ট করতে পারেন, বা আপনি এটা সিলেক্ট নাও করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, আমরা এর পরের ধাপে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পার্সোনাল ইনফরমেশন। তো এখানে পার্সোনাল ইনফরমেশন হচ্ছে আপনার সম্পূর্ণ, যেমন নেম অফ অ্যাপ্লিক্যান্ট, আপনার সম্পূর্ণ নামটা এখানে লিখতে হবে। তো আমি এখানে দিচ্ছি আমার নাম মোহাম্মদ রাসেল। তারপরে এখানে আপনি দেখুন আমরা এখানে আমাদের ফার্স্ট পার্ট, যেমন এখানে আমরা আমাদের গিভেন নেমটা দিব, মানে আপনার ডাক নাম যেটা, তো আমি এখানে আমার ডাক নাম দিচ্ছি রাসেল। আচ্ছা, তারপরেরটা হচ্ছে যে সেকেন্ড পার্ট, আপনার সারনেম যেটা। আচ্ছা, এই সারনেমটা হচ্ছে যে আপনার কি বলে যে
আমরা যেটাকে ইটালিয়ান ভাষায় কইননোমে বলি, মানে আপনার বংশগত নাম যেটা বা আসল নাম যেটা। তো আমরা আমাদের বংশগত নাম আমি দিচ্ছি মোহাম্মদ। ওকে। আচ্ছা, তো এই জিনিসটা কিন্তু একটু আপনারা ভালো করে লক্ষ্য করবেন, কারণ আমাদের ইটালিতে আপনাদের যে অ্যানালগ পাসপোর্ট এতদিন আপনারা বহন করছেন, সেখানে কিন্তু সম্পূর্ণ নামটা একত্রিতভাবে লেখা। তো যেখানে আপনার এই কইননোমে নোমে বা আপনার এই যে সান নেম বা নেম, এটা স্পেসিফিক করে করা নাই। তো সেই ক্ষেত্রে অনেককেই কিন্তু আপনার পরবর্তীতে সমস্যায় পড়তে হয়। যেমন আপনার ইটালির যে রেসিডেন্স কার্ড বা আপনার যে ফেরমেসুদির জন্য আছে, বা আপনি ইউরোপের যে কোনো দেশেই থাকুন না কেন, এই সব দেশে কিন্তু আপনার এভাবে তারা কইননোমে নোমে বা সান নেম এবং নেম হিসেবে তারা ভাগ করে। কিন্তু আমাদের অ্যানালগ পাসপোর্টে এই বিষয়টা কিন্তু আমাদের উল্লেখ করা নেই, সম্পূর্ণ নাম একসাথে দেওয়া। তো সেই ক্ষেত্রে আমরা মানে কি বলে যে, যেমন লেখা আছে মোহাম্মদ রাসেল বা রাসেল মোহাম্মদ, তো এখানে কোনো ভাগ ভাগ করা নাই। কিন্তু ডিজিটাল পাসপোর্টের ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার কইননোমে নোমে মানে সার নেম এবং নেমটা আপনার আলাদা আলাদা করে দেওয়া আছে। তো এখানে আপনি আপনার ডকুমেন্টসে যেভাবে আছে কইননোমেটা, সেভাবে আপনি কইননোমের জায়গায় মানে সার নেমের জায়গায় সেটা দিবেন। আর আপনার নামের জায়গায় আপনার সৌজন্যতে দেখেন বা রেসিডেন্স কার্ডে দেখেন, নামের জায়গায় যেখানে আপনার কি বলে যে আপনার নামটা আছে সেইটা আপনি এখানে দিবেন। যেমন ধরি আপনি মোহাম্মদ কুদ্দুস আলী, তো মোহাম্মদ কুদ্দুস আলী যদি আপনার যেমন ধরলাম যে কুদ্দুস হচ্ছে আপনার নাম, বা দেখা গেছে আলী হচ্ছে আপনার নাম এবং মোহাম্মদ কুদ্দুস হচ্ছে আপনার কইননোমে হিসাবে আপনার পাসপোর্টে আছে, তাহলে আপনি এই সার নেমের জায়গায় দিবেন মোহাম্মদ কুদ্দুস, আর এই নেমের জায়গায় মানে গিভেন নেমের জায়গায় দিবেন আলী। ঠিক আছে? তো এই বিষয়টা কিন্তু আপনাদেরকে খুব যত্ন সহকারে পূরণ করতে হবে, নাহলে কিন্তু আপনার পাসপোর্টে ভুল আসবে এবং এর জন্য আপনাকে আবার দৌড়াদৌড়ি করতে হবে। আচ্ছা, যাই হোক, এবার আমরা পরের লাইনে যাচ্ছি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি অপশন রয়েছে গার্জিয়ান। এই গার্জিয়ান জিনিসটা হচ্ছে, যেমন আপনি যদি আপনার সন্তানদের জন্য অ্যাপ্লাই করতে চান, তাহলে এখানে আপনার গার্জিয়ান অপশনটা ক্লিক করতে হবে, এই বক্সটা ক্লিক করতে হবে। আর যদি আপনি নিজের জন্য পাসপোর্ট অ্যাপ্লাই করতে চান, তাহলে গার্জিয়ান ক্লিক করবেন না। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি, দেখুন আমরা এই গার্জিয়ান বক্সে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে দেখুন এই নামগুলো মানে পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখুন আমরা একটু লক্ষ্য করি, দেখুন এটা আমি যে নর্মাল আমি আমার জন্য দিব, সেজন্য এখানে আমার ফাদার্স নেম চাচ্ছে, মানে আমার পিতার নাম। আর আমি যদি আমার সন্তানদের জন্য পূরণ করতে যাই, তাহলে যখনই গার্জিয়ানে ক্লিক করব, তখন দেখুন এখানে বলতেছে গার্জিয়ানস নেম, মানে আপনার মানে কি বলে অভিভাবকদের নাম এখানে চাচ্ছে। তো যাই হোক, যেহেতু এখন আমরা আমাদের নিজেদের জন্য পূরণ করব, তো এটা আমরা দিব না। আমরা এটাকে আনচেক করে দিলাম, আনটিক করে দিছে। এখন মনে করেন যে আমরা আমাদের জন্য যেহেতু পূরণ করবো, তো এখানে আমাদের ফাদার্স নেম চাচ্ছে। এখন আপনি আপনার ফাদার্স নেম লিখুন। আমি এখানে দিলাম মোহাম্মদ রফিক, আপনি আপনার বাবার সম্পূর্ণ নামটি এখানে দিবেন। এবারে আমরা দেখতে পাচ্ছি যে ফাদার্স ন্যাশনালিটি, আপনার বাবার জাতীয়তা বা জাতীয়তা মানে কি বাংলাদেশি না কোন দেশের, সেটা আপনি দিবেন। যেহেতু আমারটা হচ্ছে বাংলাদেশ, তো আমি বাংলাদেশ দিলাম। তারপরে এখানে চাচ্ছে যে আপনার ফাদার্স প্রফেশন, মানে আপনার বাবার পেশা কি, সে কি করে, বা মানে যাই হোক, এখানে আপনি দেখবেন যে আমরা একটি জিনিস লক্ষ্য করি, যেখানে অনেক রকমের মানে পেশা রয়েছে। তো এখানে আপনি আপনার বাবার যে পেশাটা আছে, সেটা যদি এখানে আপনি দিতে চান, তাহলে আপনি এখান থেকে যে কোনো একটা বাছাই করে দিবেন। আর যদি এখানে যদি আপনি না পান, ধরলাম যে আপনার বাবা এরকম একটা পেশা কি বলে এরকম একটা পেশায় নিযুক্ত যেটা এখানে নেই, তো সেই ক্ষেত্রে আপনি এখানে দেখুন আমরা একটি অপশন পাচ্ছি যে আদার্স নামে একটি অপশন আছে। আদার্সে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে সেটা লিখে দিতে হবে যে আপনার বাবা আসলে কি করে বা তার পেশা কি। ঠিক আছে? যেহেতু আমি এখানে আমার ল্যাবরটা দিব, কারণ চাকরিজীবী আমি দিলাম। আচ্ছা, এখানে আবার এর পরেরটা হচ্ছে আপনার মাদার্স নেম, আপনার মাতার নাম। আমি এখানে আমার মার নাম দিচ্ছি এবং তার জাতীয়তাবাদী বাংলাদেশ, তো বাংলাদেশি আমি দিলাম। এবার আমার মাদার্স প্রফেশন, মানে আপনার মাতার পেশা কি। তো যেহেতু আমাদের দেশে সাধারণত মারা হাউস ওয়াইফ থাকে, মানে ঘরের কাজ টাজ করে, গৃহিণী, তো যার কারণে আমি হাউস ওয়াইফ দিলাম। আচ্ছা, এখন আসতেছে যে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, তাহলে এখানে আপনার স্পৌসাস নেম, মানে আপনার স্বামী বা স্ত্রীর নেম, যেহেতু এখন আপনি আপনার জন্য করতেছেন, আপনি একজন পুরুষ, তো আপনার স্ত্রীর নেম এখানে দিবেন। যেমন এখানে আমি দিলাম যে, এখানে আমি আমার ওয়াইফের নাম দিলাম ফারনাজ ইসলাম। আচ্ছা, ঠিক আছে। এখন আপনি এখানে তার জাতীয়তা যেটা আপনার, সে কি বাংলাদেশি না কোন দেশি, সেটা দিবেন। তারপরে এখানে তার প্রফেশন যেটা দিবেন, এখন সে কি করে, আমি এখানে দিচ্ছি যে সেও হাউস ওয়াইফ আমি দিলাম। আচ্ছা, এখানে আপনার
কি বলে যে বিবাহের যে সম্পর্ক সেটা দিবেন, মানে আপনার ম্যারিটাল স্ট্যাটাস, আপনি কি বিবাহিত না আপনি অবিবাহিত বা কি সিঙ্গেল। তো যদি আপনি সিঙ্গেল থাকেন তাহলে আপনি সিঙ্গেল দিবেন, যেহেতু আমি এখানে অলরেডি দিয়েছি আমার ওয়াইফের নাম, তো এখানে আমি ম্যারিড দিব। আবার যদি আপনি ফর এক্সাম্পল যদি ডিভোর্স হয়ে থাকেন তাহলে আপনি এখানে দিতে হবে ডিভোর্স বা ইত্যাদি ইত্যাদি, আপনার উপর ডিপেন্ড করে, আপনি যেটা সেটাই দিবেন। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে অ্যাপ্লিক্যান্টস প্রফেশন, মানে এখানে এতক্ষণ আমরা আমাদের পিতা মাতা বাবা তারপরে সরি হ্যাঁ পিতা আমাদের বাবা মা এবং আমাদের স্ত্রীদের মানে স্ত্রীর বিষয়গুলো আমরা এখানে পূরণ করলাম। এখন কিন্তু এখানে আমারটা দিতে হবে, মানে যে অ্যাপ্লিকেশনটা পূরণ করতেছেন তারটা। এখন এখানে আমি আমার যে প্রফেশন সেটা দিব, যে আমি এখানে আমার এটা দিব চাকরিজীবী। আচ্ছা, এবার আমি আমার কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ, তো বাংলাদেশে আমি এখানে দিছি। আচ্ছা, এরপরে যেটা আছে আপনার এই জেলা আর কি, আপনার বার্থ ডিস্ট্রিক্ট, আপনি কোন জেলায় জন্মগ্রহণ করছেন। এখন আমি যেমন ঢাকা, এটা আমি ঢাকা দিলাম। আচ্ছা, এখন এখানে চাচ্ছে আপনার ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ। তো এখানে আপনি আপনার জন্ম তারিখটা দুইভাবে করতে পারেন। এক, আপনি এখানে ডাইরেক্ট লিখে, যেমন এই যে এখানে আমি লিখতেছি, যেমন আপনার ধরেন 12/12/1971, বা আপনি যদি চান, ধরলাম যে না আমি এভাবে দিব না, আমি এটাকে আমি এখান থেকে সিলেক্ট করবো, তাহলে আপনি এখানে দেখুন যে আমরা দেখতে পাচ্ছি যে আপনার মাস, আপনি কোন মাসে জন্ম হয়েছেন। যদি আপনি জানুয়ারিতে জন্ম হয়েছেন, আপনার ডেট অফ বার্থ হচ্ছে আপনার 65, তাহলে আপনি 65 দিবেন। এবার আপনার দিন কবে আপনি জন্ম হয়েছেন, আমি ধরলাম যে আপনি 5 তারিখে জন্ম হয়েছেন জানুয়ারি। ওকে, তাহলে আমরা এখানে দিয়ে দেখুন অটোমেটিক চলে আসছে 5 জানুয়ারি 1965 সাল। ওকে, এবার এখানে আপনি সিলেক্ট করেন যে আপনি ছেলে না মেয়ে, আপনার লিঙ্গ। তো আমি যেহেতু ছেলে, আমি এখানে মেল সিলেক্ট করলাম, আপনি মেয়ে হলে এখানে ফিমেল দিবেন। আচ্ছা, এখন এখানে দেখুন যে বার্থ আইডি নাম্বার, মানে কি, এই যে আমরা আমাদের দ্বিতীয় ভিডিও যেটা দেখেছিলাম, দ্বিতীয় ধাপের, যেখানে আমরা আপনাদেরকে বলেছিলাম যে যাদের জন্ম নিবন্ধন রয়েছে তাদের একটা 17 ডিজিটের নাম্বার রয়েছে, আর যাদের নাই যারা, তারা সেটা দেখে দূতাবাস থেকে জন্ম নিবন্ধন সনদপত্রটি নিয়ে আসুন। তো আপনাকে যে যে জন্ম নিবন্ধন যে সনদপত্রটি দিয়েছে, যে 17 ডিজিটের নাম্বারটা দিয়ে আপনি অলরেডি দূতাবাসের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেন, এখানেই সেই 17 ডিজিটের নাম্বারটা আপনি দিতে হবে। তো আমি এখন আমাদের ওই 17 ডিজিটের নাম্বারটা এখানে দিলাম। ওকে, এখানে আমি আমাদের 17 ডিজিটের নাম্বারটি দেওয়া কমপ্লিট। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা করবো, এখানে দেখুন আমাদের এরপরে চাচ্ছে যে ন্যাশনাল আইডি, মানে আপনার ভোটার আইডি। তো যেহেতু আমি আমার বার্থ আইডি নাম্বার দিচ্ছি, তো ভোটার আইডি আমি দিব না। তারপরে এখানে আমি দেখতেছি যে আপনার কি বলে আমাদের ট্যাক্স আইডি নাম্বার, এটা যা যদি কেউ ব্যবসা বাণিজ্য করে তাহলে তার থাকে। তো এটা যেহেতু আমরা দেখতেছি যে আপনার স্টার চিহ্ন নাই, তো যার কারণে এটা অপশনাল, তো এটা আমরা পূরণ করব না। আচ্ছা, এখন এখানে আমরা হাইট, এই উচ্চতা আর কি, উচ্চতা জিনিসটা একটু আপনি লক্ষ্য করুন, কারণ এখানে সেন্টিমিটার এবং যে কোনো একটির মাধ্যমে আপনাকে এখানে উল্লেখ করতে হবে। তো আমরা যারা অ্যানালগ পাসপোর্টধারী তারা দেখবেন যে আপনাদের পাসপোর্টের ভিতরে কিন্তু উচ্চতাটা এভাবে লেখা থাকে যে 1 মিটার 65 সেন্টিমিটার বা আপনার 1 মিটার 70 সেন্টিমিটার, এটা আপনার উচ্চতার উপর ডিপেন্ড করে। তো 1 মিটার তারপরে শুরু হয়ে আপনার সেন্টিমিটার। তো এখানে আমরা যে জিনিসটা করবো, যেহেতু আমরা জানি যে আপনার কি বলে যে 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, তো এখানে আমরা সবটা মানে সম্পূর্ণটা মানে মিটার এবং সেন্টিমিটারটা একসাথে করে, যেমন ধরুন আপনার পাসপোর্টে লেখা আছে 1 মিটার 65 সেন্টিমিটার, তাহলে আপনি এখানে দিবেন 165। ঠিক আছে, 165 দিয়ে আপনি যখন এখানে ক্লিক করবেন দেখবেন অটোমেটিক এটা ইঞ্চিতে আবার পরিবর্তন, এখানে অটোমেটিক ইঞ্চটা নিয়ে নিছে আর কি। ঠিক আছে, কত ইঞ্চি আপনার এত মিটারে আর সেন্টিমিটারে আর কি। আচ্ছা, আবার যদি এখানে আমরা ধরি যে আপনার ওখানে লেখা আছে যে আপনারটা আছে 1 মিটার 60 সেন্টিমিটার, ঠিক আছে, তাহলে আপনি এখানে দিবেন 160 দিয়ে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করুন, দেখুন অটোমেটিক আপনার পরের যেটা এটা নিয়ে নিছে। তো এখানে যে কোনো একটাতে আপনি দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এটাও আমরা আমাদের উচ্চতাও ইয়া করলাম। এখন আমার যেটা আছে রিলিজিয়ন, মানে আমাদের মানে ধর্ম যেটা, তো এখন আমরা এখানে দিব, আপনি যদি মুসলিম হন তাহলে আপনি যেখানে দেখুন ইসলাম, তারপরে আপনার এখানে সব রকমের ধর্মগুলো রয়েছে। তো আমরা আমাদের কি বলে ইসলাম দিব, বা যে হিন্দু আছে খ্রিস্টান আছে ইত্যাদি, যাই হোক, এখন আমি মুসলমান এটা দিলাম। আচ্ছা, এখন এখানে আপনার অর্গানাইজেশন, তো এটা আমরা দেখতেছি যে এখানে অতটা এটা অপশনাল, এটা বাধ্যতামূলক না, এটা আমরা দিব না। আচ্ছা, ইমেল, এটা আপনাকে মাস্ট দেওয়াই লাগবে। তো মনে করেন যে আপনার ইমেল অ্যাড্রেস যেটা আপনি এখন দিবেন, এই ইমেল অ্যাড্রেসের উপরেই কিন্তু আপনাকে তারা একটা মেল পাঠাবে, সেই মেলে 2টা মেল আপনাকে পাঠানো হবে, যেখানে আপনাকে
এই যে ফর্মটা আপনি পূরণ করতেছেন, এই ফর্মটার বিস্তারিত বিষয়গুলো আপনাকে পাঠানো হবে। সেখানে আপনি ডাউনলোড লিঙ্কও পাবেন, এবং আপনি এরপরে আবার যদি এখানে এসে যদি আপনি আপনার এই ফর্মটা ডাউনলোড করতে চান, সেটার পাসওয়ার্ড এবং কি বলে ইউজার আইডি সেই ইমেলের মাধ্যমে পাঠানো হবে। তো সেই ক্ষেত্রে আপনি কি বলে দূতাবাসে যে ইমেলটা দিয়ে ইমেল পাঠিয়েছেন, বা আপনার যে ইমেল আমরা এই পর্যন্ত বলছি, সেই ইমেলের অ্যাড্রেসটা এখানে খুব ভালো করে এখানে দিবেন। তো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিচ্ছি। আমি এখানে আমারটা হচ্ছে gmail.com। ওকে, এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম। তো আপনারা খুব যত্ন করে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিবেন। এর পরের ধাপটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনার জাতীয়তা, এতক্ষণ আপনি আপনার বাবা মা ইত্যাদি তাদের দিয়েছেন, এবং আপনার এখন যেটা দিবেন আপনার জাতীয়তা দিবেন। আপনি কি বাংলাদেশি? ওকে, আমি যেহেতু বাংলাদেশি দিলাম। আচ্ছা, এখন এখানে বলতেছে যে আপনার সিটিজেনশিপ স্ট্যাটাস, মানে এটা কি আপনি জন্মগতভাবে বাংলাদেশি, মানে আপনার পিতামাতার ইয়ার মাধ্যমে বা মাইগ্রেশন বা যাই হোক, যেহেতু আমরা মানে জন্মগতভাবে বাংলাদেশি, তো এখানে আমরা বাদ দিয়ে দিব। এরপরে এখানে আরেকটা জিনিস বলতেছে যে আপনার ডুয়াল সিটিজেনশিপ, আপনি কি দুই দেশের নাগরিকত্ব বহন করেন, মানে দুই পাসপোর্ট আপনার কাছে যদি থাকে, তাহলে আপনি ইএসএ দিবেন। দিয়ে আপনার এখানে যে আরেক দেশে যে পাসপোর্টটা আছে সেই নাম্বারটা দিতে হবে, আর কোন দেশের থেকে আপনার এটা ইস্যু হয়েছে সেটা দিতে হবে। আর যেহেতু আমরা একটা পাসপোর্টই বহন করি, সেই ক্ষেত্রে আমরা এখানে নো দিয়ে দিব, বাস, আমাদের আর কিছু লাগবে না। আচ্ছা, আমাদের সিটিজেনশিপ ইনফরমেশন সেটা কমপ্লিট করলাম। এখন আমরা এখানে দিব যে এই যে যেমন আপনার ওভারএসএস যে অ্যাড্রেসটা, এটা হচ্ছে যে আপনি বৈদেশিক, যদি আপনি মানে যে যারা বিদেশে থাকে তাদের জন্য এই অ্যাড্রেসটা প্রযোজ্য। আচ্ছা, যেহেতু আমরা মনে করেন যে এখন বিদেশে আছি, তো এই জন্য এখানে আমরা আমাদের অ্যাড্রেসটা দিব। যেমন এখানে আপনি আপনার যেই দেশ যেখানে আছেন ইটালিতে, বা আপনি যে কোনো জায়গায় মানে কি বলে প্রবাসে যেই জায়গা থেকে করবেন, সেই জায়গার স্থায়ী ঠিকানাটা, মানে বর্তমান ঠিকানাটা দিবেন। যেমন আমি এখন এখানে ভিয়া দিলা মারাল্যান্ডতে আছি, মানে দিলাম আমি একটা ঠিকানা, যে এখানে আমি অবশ্য থাকি না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দিলাম, বারো রোম। এবার আপনার কান্ট্রি আপনি এখানে দিচ্ছি ইটালি। ওকে, আচ্ছা, এখানে আমি এই বর্তমান যেখানে আছি সেখানকার ঠিকানা, মানে আপনার প্রবাসের যে অ্যাড্রেস আপনি আছেন সেই ঠিকানাটা আপনি এখানে দিবেন। এরপরে হচ্ছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, মানে আপনার স্থায়ী ঠিকানা। ঠিক আছে, এটা আপনার গ্রামের যে ঠিকানা আছে, এটা সাধারণত মানে টোটাল ফর্মটাই আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে, যে আপনি আপনার পুরাতন যে পাসপোর্টটা আছে, অ্যানালগ যে পাসপোর্টটা, হাতের লেখা পাসপোর্টটা, সেই পাসপোর্টটা দেখে দেখে আপনি পূরণ করবেন। তাহলে দেখবেন যে আপনার জন্য সব পারফেক্ট থাকবে। ঠিক আছে, তো আপনার কোনো ভুল হবে না, আপনার কোনো জিনিস আপনার কি বলে যে বানানো আপনার কোনো কষ্ট করে বের করতে হবে না। আপনি আপনার পাসপোর্টে দেখতে পাচ্ছেন যে বানান কিভাবে আছে, জাস্ট আপনি সেখানে দেখে দেখে এখানে পূরণ করুন। তো এখানে আপনার ভিলেজ, যেমন আমি আমার ভিলেজ নেক্রোসবার্গ, মানে আমার গ্রাম। আচ্ছা, এখানে যেমন ব্লক, রোড, সেক্টর যে বিষয়টা আছে, এটা আসলে এখানে দেওয়া হয়েছে। যেমন অনেকের স্থায়ী ঠিকানা আছে আপনার শহর অঞ্চলে, তাদের স্থায়ী ঠিকানা, তো তাদের জন্য এখানে বলা হয়েছে, যেমন ধরেন আপনার গুলশানে বা মিরপুরে এই সমস্ত জায়গায় থাকলে কিন্তু সেখানে আপনার রোড, ব্লক, সেক্টর হিসাবে ভাগ করা হয়। কিন্তু আমরা যারা গ্রাম অঞ্চলে থাকি তাদের ওখানে কিন্তু রোড, ব্লক বা এরকম সেক্টর জিনিসগুলো নাই আর কি। তো যার কারণে আমরা যেহেতু গ্রামে আমাদের স্থায়ী ঠিকানা, আমরা এটা দিব না। আর যদি আপনার স্থায়ী ঠিকানা যদি শহরে কোনো অঞ্চলে হয়, তাহলে আপনি এখানে রোড, ব্লক বা সেক্টরগুলো আপনি এখানে দিয়ে দিবেন। আচ্ছা, যেটা আপনার পাসপোর্ট আপনি দেখতে পারবেন আপনার অ্যানালগ পাসপোর্টটাতে। আচ্ছা, এবার আপনি এখানে আপনার ডিস্ট্রিক্ট দিবেন। আপনার ডিস্ট্রিক্ট কোথায়? যেমন দেখুন, আমি আমার ডিস্ট্রিক্ট ঢাকা দিচ্ছি। এখন ঢাকা দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে পুলিশ স্টেশনটা দেখুন, এখানে লেখা হয়েছে লোডিং পুলিশ স্টেশন। তার মানে কি, আপনি যখন আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, করার সাথে সাথেই দেখবেন এখানে আপনার এলাকার, মানে আপনার এলাকার যতগুলো থানা আছে সেই থানাগুলো সে অটোমেটিক লোড করতেছে। তো এই ক্ষেত্রে আপনাকে একটু সময় ওয়েট করতে হবে, কারণ যতক্ষণ পর্যন্ত মানে সিস্টেম লোডিং করতে না পারে ততক্ষণ পর্যন্ত আপনি ওয়েট করতে থাকবেন। দেখুন আমার এখানে এখনো লোডিং লেখাটা দেখা যাচ্ছে। তো যতক্ষণ এই যে, আচ্ছা, লোডিং জিনিসটা যতক্ষণ পর্যন্ত দেখা যাবে ততক্ষণ পর্যন্ত দেখুন আমাদের এখানে এটা কাজ করতেছে না। আচ্ছা, তো আমরা আরেকটু ওয়েট করি আমাদের পুলিশ স্টেশনটা লোড করার জন্য। আমরা ঢাকা দিয়েছি, এখন এটা লোড করতেছে। আচ্ছা, এবার এখন আমাদের ঢাকা এখানে চলে আসছে, লোডিং লেখাটা চলে গেছে। এখন আমরা যে জিনিসটা করবো, এখানে ক্লিক করি। দেখুন আমার ঢাকায় যতগুলো থানা আছে সবগুলো থানা আমরা এখানে লিস্টে দেখতে পাচ্ছি, এবং এখান থেকে আপনি আপনার যে থানা সেটা আপনি সিলেক্ট করবেন। আচ্ছা, আমরা একটু ভালো করে লক্ষ্য করি। যেমন দেখুন এখানে ঢাকার পরিবর্তে যদি আমি এখানে ধরি আপনি কক্সবাজার সিলেক্ট করলাম,
দেখুন কক্সবাজার সিলেক্ট করার সাথে সাথে মানে জেলা সিলেক্ট করার সাথে সাথে এখানে একটি লেখা আছে লোডিং পুলিশ স্টেশন, মানে কি কক্সবাজার রিলেটেড যতগুলো পুলিশ স্টেশন আছে সেই লিস্টটা অটোমেটিক বের করছে খুঁজে, ঠিক আছে। তো এটা খুব মজার একটি বিষয়। আপনি এখানে জাস্ট আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করার সাথে সাথেই আপনার ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনার যে থানাগুলো আছে সেগুলো খুঁজে বের করবে সিস্টেমে। আচ্ছা, এখন আমরা এখানে ওয়েট করতেছি যে আমাদের কক্সবাজারের থানাটাকে তারা খুঁজে বের করবে। আচ্ছা দেখুন, আমরা একটু ওয়েট করতেই হবে এটা আপনাকে, কারণ যতক্ষণ পর্যন্ত না সিস্টেম আপনার থানা বের করতে না পারে। আচ্ছা দেখুন, এখানে আমরা এখন দেখতে পাচ্ছি কক্সবাজারে, দেখুন এখানে কিন্তু আমরা মাত্র কয়েকটা লিস্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে। যেমন এই যে কুতুবদিয়া, তারপরে আপনার রামু ইত্যাদি ইত্যাদি, আমরা এখানে কক্সবাজার রিলেটেড যে কটা থানা আছে সেই কটা থানায় আমরা দেখতে পাচ্ছি। যেহেতু আমরা কক্সবাজারের না, আমি ঢাকা, তো আমি আবার আমার এখানে আমি ঢাকা সিলেক্ট করব। ওখানে আমি জাস্ট ওই কক্সবাজার দিয়ে আপনাকে একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলাম আর কি, যে আপনারা আপনাদের দেশের যে ডিস্ট্রিক্টগুলো আছে সেটা দিয়ে আপনি কিভাবে কাজ করবেন আর কি। তো অবশ্যই যে দেখুন, প্রত্যেকবারই আপনি ডিস্ট্রিক্ট চেঞ্জ করার সাথে সাথে কিন্তু এখানে একটু ওয়েট করতে হবে। লোডিং পুলিশ স্টেশন মানে এটা আপনি চেঞ্জ করার পরে আপনার সেই এলাকার পুলিশ স্টেশনগুলো তা খুঁজে বের করবে আর কি, ঠিক আছে। বের করে তখন আপনি এখানে দেখতে পারবেন আপনার নিজস্ব এলাকার যে পুলিশ স্টেশনগুলো আছে। তো এটা আসলে ডিপেন্ড করে আপনার নির্দিষ্ট ইন্টারনেটের গতির উপরে। যেমন আপনার ইন্টারনেটের গতি যদি কম হয় তাহলে আপনার এটা একটু সময় বেশি নেবে, আর আপনার ইন্টারনেট গতি বা স্পিড যদি অনেক বেশি হয় তাহলে এটা আর কি খুব দ্রুত চলে আসবে আর কি। তো যাই হোক, এটা আপনাকে মানে মনে রাখতে হবে। যেমন আচ্ছা ঠিক আছে, যে যখনই লোডিং লেখাটা চলে গেছে তার মানে কি এখানে আমার ঢাকা রিলেটেড ডিস্ট্রিক্টগুলো পাচ্ছি। আচ্ছা, এখানে এখন আমি যেটা দেখব যে আমার ঢাকায় আমার থানা হচ্ছে সবসময় আপনি এখানে দেখুন যে অনেকগুলো আপনার রয়েছে। তো আমার এখানে হচ্ছে যে কেরানীগঞ্জ, তো আমি এখানে যে কেরানীগঞ্জ দিলাম। আচ্ছা, এবার আসতেছে আপনার মানে পোস্ট অফিস, মানে আপনার পোস্টের যে এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কেরানীগঞ্জের আমার যতগুলো পোস্ট অফিস আছে সেখানে সব আমি দেখতে পাচ্ছি। তো আমি এখানে আমার যেই কি বলে যে যেটা সেটা আমি দিব। তো যাই হোক, এখানে আমি আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট আমি একটা কি বলে যে দিয়ে দেই আর কি। এখানে এত কি বলে, যেহেতু আমি এটা আমার জন্য এখন সিরিয়াসলি পূরণ করতেছি না, তো আমাকে মাস্ট যে দিতেই হবে সেরকম কোনো কিছু না। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এখানে দেখাচ্ছি। তো আমি জাস্ট এখানে একটা পূরণ করে দিলাম আর কি। যাই হোক, আমি এটা দিলাম, ঠিক আছে। ওকে, দেওয়ার পরে এখন আমি কি করব, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। তো আসুন আমরা তারপরও এখানে যেমন আপনি যখন পূরণ করবেন, করার পর আপনি যে জিনিসটা করবেন আবার একটু ভালো করে আপনার ফর্মটা ভালো করে দেখে নেবেন সেভ এবং নেক্সটে যাওয়ার আগে, যে আপনি এই পর্বটা আপনার সব ইনফরমেশনগুলো ঠিক মতন আপনি লিখেছেন কিনা। আচ্ছা, এগুলো সব ঠিক মতন লেখার পর এবার আপনি সব দেখলেন সব ঠিক আছে। তারপরে এখন আপনি যে জিনিসটা করবেন, সেভ অ্যান্ড নেক্সট পেজে আপনি যাবেন। তো আমরা এখন আসুন সেভে ক্লিক করি। আচ্ছা, এখন যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সিস্টেম আপনাকে আপনার এই ফাইলটা সেভ করবে এবং পরের পেজে আপনাকে নিয়ে যাবে আর কি, ঠিক আছে। তো আসুন আমরা দেখি এবার আমাদেরকে পরের পেজে আমাদের কি করতে হবে। বন্ধুরা, আসলে এই টিউটোরিয়ালটা একটু সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে, কারণ এখানে আসলে আমার কিছু করার নাই, কারণ আপনাদেরকে একটু ভালো করে বোঝানোর জন্যই বিষয়টা একটু সময় নিচ্ছে। কারণ সময় নিলেও আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন তাহলে আপনারা যে কেউই খুব ইজিতে আপনারা অনলাইনে এই ফর্মটা পূরণ করতে পারবেন আর কি। যাই হোক, এখন এখানে আমরা দেখতেছি যে এটা সময় নিচ্ছে। তো এটা অনেক সময় আবার দেখা যায় যে সময় নেয় আপনার ইন্টারনেট স্পিড ভালো থাকলেও, কিন্তু আমরা আমাদের যে প্রোগ্রামটা যে আমরা কি বলে যে এই যে গভর্নমেন্টের যে ওয়েবসাইটটা, এটা যে সার্ভারের মাধ্যমে আমাদেরকে তাদের তথ্যগুলো দিচ্ছে, অনেক সময় তাদের সার্ভারও অনেক সময় স্লো থাকতে পারে। তো সেই ক্ষেত্রেও আপনার একটু ওয়েট করতে হবে। যাই হোক, আমাদের ওয়েট করা শেষ। এখন আমরা আমাদের পরবর্তী পেজে আসছি। আচ্ছা, এখানে দেখুন যে আমাদের একটা অনলাইন অ্যাপ্লিকেশন আইডি এখানে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে আমাদের মেল আইডিটা, মানে আমাদের যেই ফর্মটা আমরা পূরণ করছি সেই ফর্মের একটা নির্দিষ্ট নাম্বার আছে। প্রত্যেকটা ব্যক্তির এরকম নিজস্ব একটা নাম্বার তৈরি হবে যখনই আপনি অ্যাপ্লাইটা করবেন আর কি। তো যাই হোক, এটা আমাদের আইডি নাম্বার, এটা সম্পর্কে আমি একটু পরে ধারণা নিব। এখন আমরা আমাদের স্টেজ 2 আর কি, দেখেন পাসপোর্ট অ্যাপ্লিকেশন স্টেজ 2 মানে আমাদের দ্বিতীয় যেই
পেজটা আছে। এখন আমরা এটাকে পূরণ করব। তো এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি কি কি পূরণ করতে হবে, এখানে আমাদেরকে বলতেছে অ্যাপ্লিক্যান্ট কন্ট্যাক্ট ইনফরমেশন, মানে আপনার পার্সোনাল যে নাম্বার আছে সেটা দিতে হবে। তো এখানে আমরা দেখতেছি যে মোবাইল নাম্বার আছে, রেসিডেন্স মানে আপনার বাসার নাম্বার যদি থাকে, টেলিফোন নাম্বার সেটা দিবেন, বা আপনার যদি অফিসিয়াল নাম্বার থাকে সেটা দিবেন, বা আপনি যদি নিজের খালি মোবাইল নাম্বার দিয়ে দেন তাহলে সেটা দিবেন। তো এখানে আমি আমার মোবাইল নাম্বার একটা দিলাম। আচ্ছা, তারপরে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট পারসন ডিটেলস, এখানে ধরলাম যে আপনি কোনো কারণে আপনার সাথে যোগাযোগ করে তারা পাচ্ছে না, এখন সেই ক্ষেত্রে আপনার পরিচিত যে কোনো একজনের নাম্বার আপনি দিতে পারেন। তো এখানে আপনি আপনার ভাই বা আপনার বোন বা আপনার ওয়াইফ যে কোনো একজনের নেম এবং তার দিতে পারেন। তো ইন কেস দেখা গেছে আপনাকে না পেলে হয়তো তার সাথে যোগাযোগ করবে, মানে আপনার বিশ্বস্ত যারা আছে। তো এখানে আপনি তার নাম দিবেন, যেমন এখানে আমি দিলাম যে কুদ্দুস দিলাম, ঠিক আছে। আচ্ছা, কুদ্দুস দিয়ে এখন মনে করেন যে আপনার তার কি বলে যে কান্ট্রি কোথায় সেটা আপনি দিলেন। দেওয়ার পরে এখানে আপনি যেমন ইটালিয়ান যদি কাউরে দিয়েছেন তারও দিতে পারেন তার নাম এবং তার দেশের, যেমন ইটালি, যেহেতু এটা সাধারণত আমরা বাঙালি, তো আমাদের বাংলাদেশের আপনার ভাই ব্রাদার বা আপনার ওয়াইফ বা আপনার যে কোনো একজনকে দেওয়াই বেস্ট আর কি। আচ্ছা, দিলেন আপনি। দেওয়ার পরে তারপরে এখানে যেমন তার অ্যাড্রেসটা দেওয়া লাগবে। যদি তার অ্যাড্রেস যদি কি বলে আপনার অ্যাড্রেসে হয়, তাহলে আপনি এই জিনিসটা ক্লিক করেন, তাহলে অটোমেটিক দেখবেন আপনার সেই অ্যাড্রেসটা নিয়ে নিছে, দেখছেন যে আপনি সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, মানে আমার যে পার্মানেন্ট অ্যাড্রেস আছে সেটাই, কারণ সে আমার ভাই বা আমার আত্মীয় স্বজনের ভিতরে, তো যার কারণে তার অ্যাড্রেস আমারটাই। তো এখানে ক্লিক করলে আমাদের আর নতুন করে পূরণ করতে হবে না। তো আমি আমার সেটাই দিলাম, ওকে। কিন্তু আপনাদের এখানে যদি মনে করেন যে আপনার যদি সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেসের না হয়, মানে আপনার একই অ্যাড্রেসে যদি সে না হয়, তাহলে আপনাকে তার অ্যাড্রেসটা এখানে লিখতে হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা দিলাম। দেওয়ার পরে আমাদের যে জিনিসটা বলতেছে যে যেই ব্যক্তির নামটা আপনি দিলেন, যে ইনকে যদি তাকে আপনার মানে আপনাকে যদি খুঁজে না পায়, তার সাথে যোগাযোগ করা লাগতে পারে, তো তার টেলিফোন নাম্বারটা এখানে আপনি দিতে হবে। তো আপনি তার টেলিফোন নাম্বারটা এখানে দেন, যেমন আমি এখানে তার একটি নাম্বার দিলাম, ওকে। আচ্ছা, এখানে রিলেশনশিপ মানে তার সাথে আপনার কি সম্পর্ক, এখানে যেমন আপনি অনেকগুলো দেখতে পাচ্ছেন যে ব্রাদার ইন ল, বিজনেস পার্টনার, মানে অনেক কিছু আছে। তো এখানে আমি যেমন দিলাম যে সে আমার ভাই, ঠিক আছে। তো আমি আমার এখানে ভাই দিলাম, বা আপনার শালা দিতে পারেন, বা বিজনেস পার্টনার আপনার বিজনেস পার্টনার হিসেবে দিতে পারেন, বা আপনার চাচাতো কাকাতো যে কোনো ভাই দিতে পারেন, কাজিন, বা আপনার কি বলে যে মেয়ে, বা আপনার মানে যাই হোক, এখানে আসলে আপনি আপনার মতন দিবেন। তো আমরা এখানে আমি আমার ভাই দিয়ে দিলাম, ওকে। আচ্ছা, এবার যে জিনিসটা করতে হবে, আপনার ওল্ড মানে পুরাতন যে পাসপোর্টটা আছে সেই পাসপোর্টের সব ইনফরমেশনগুলো এখানে দিতে হবে। তো আমি এখানে আমার ওল্ড পাসপোর্টের নাম্বারটা দিলাম। এখানে আপনার পাসপোর্ট কোথা থেকে ইস্যু হয়েছে সেটা দিবেন, অ্যাড্রেসটা, যেমন আমারটা রোমের থেকে ইস্যু হয়েছে, আমি রোম দিলাম। আমার ডেট অফ ইস্যু যেটা আপনার কবে নাগাদ ইস্যু হয়েছে, আমি এখানে আমার ইস্যু ডেটটা এখানে দিয়ে দিলাম। আপনি আপনার মতন এখানে আমরা যে আগে যেভাবে দেখিয়েছিলাম সেভাবে আপনি এখানে সিলেক্ট করতে পারেন। যেমন যদি আপনি জানুয়ারিতে দেন জানুয়ারি, যদি আপনি 2010 দিতে চান 2010, এবং ধরি যে আমার এটা কি বলে যে ইস্যু হয়েছিল আপনার 6 তারিখের জানুয়ারির 6 তারিখ 2010, তাহলে আমি এখানে 6 দিলাম, ওকে। তাহলে কি হচ্ছে 6 জানুয়ারি 2010 এখানে চলে আসলো। এবার আপনি এখানে দিবেন যে আপনি যে পাসপোর্টটা জন্য এখন অ্যাপ্লাই করছেন এটা কি আপনি কনভার্সন করার জন্য, মানে আপনি এটাকে কনভার্ট করবেন আর কি, ঠিক আছে, মানে পরিবর্তন করা, যে আপনার অ্যানালগ পাসপোর্টটাকে আপনার ডিজিটাল পাসপোর্টে পরিবর্তন করা। আবার এখানে এক্সপায়ার যদি থাকে, তার মানে কি আপনার পাসপোর্টের সময় শেষ, আপনি এর জন্য দিলেন, বা আপনার লস্ট মানে লস দিবেন যদি দেখা গেছে আপনার পাসপোর্টটা হারানো গিয়ে থাকে, সেক্ষেত্রে আপনার লস দিবেন। যেহেতু এখন এখানে আমরা আমাদের পুরনো পাসপোর্টটাকে আমরা পরিবর্তন করব ডিজিটাল পাসপোর্টে, এর জন্য আমরা এখানে কনভার্সে ক্লিক করব, কনভার্সনে আমরা দিলাম। এবার আমরা যে জিনিসটা করবো যে আবার একটু দেখে নিব যে আমরা এখানে ভালো মতন সবকিছু পূরণ করেছি কিনা, ওকে। এখানে আমরা সব পূরণ করা শেষ। এবার আমরা আবার সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবো। আসুন আমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করি। করার পর আবার আমাদেরকে একটু ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত না আমরা পরের পেজে যাচ্ছি। তো এটা আপনি একটু ওয়েট করবেন। আমি আগেও বলেছি যে এটা ডিপেন্ড করে আপনার কি বলে, যাই হোক, এখন আমরা আমাদের তৃতীয় নাম্বার পেজটিতে আমরা মানে তৃতীয় স্টেজে অবস্থান করতেছে। এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে পাসপোর্ট অ্যাপ্লিকেশন স্টেজ 3। তো আমরা এতক্ষণ স্টেজ 1-এ ছিলাম, 2-তে ছিলাম, এখন আমরা স্টেজ 3-তে যে জিনিসটা করতে হবে
যেখানে আমাদের পেমেন্ট ইনফরমেশন মানে পাসপোর্টটা নেওয়ার জন্য আমরা পেমেন্টটা কিভাবে করব। আচ্ছা, যেহেতু এখানে আমরা অনলাইনও পেমেন্ট করতে পারি আর আর নন অনলাইন, এটা হচ্ছে আপনার বাংলাদেশের জন্য। যদি আপনি বাংলাদেশ থেকে করতে চান তাহলে আপনি অনলাইনে ক্লিক করে তখন আপনি পেমেন্ট করতে পারেন। আর যেহেতু আমরা এখন এখানে যে জিনিসটা করব, যে আমরা এখানে পেমেন্ট করিনি, আমরা যে জিনিসটা করবো আমাদের পেমেন্টটা আমরা ডাইরেক্ট এম্বাসিতে গিয়ে পেমেন্ট করব। তো সেই ক্ষেত্রে আমরা স্কিপ পেমেন্ট মানে আমরা পেমেন্ট অপশনটাকে স্কিপ করে যাব, লাফ দিয়ে যাব, এখানে আমরা এই পেমেন্ট অপশন কিছুই দিব না। ঠিক আছে, এর জন্য আমরা এখানে দিয়ে দিলাম। দেখুন এই লেখাগুলো অনুজ্জ্বল হয়ে গেছে। দেখুন যে এখন আপনি যেমন চাইলে যদি বাংলাদেশ থেকে করে থাকেন তাহলে আপনি যদি নন অনলাইনে যদি করে থাকেন, যদি আপনি বাংলাদেশে ধরলাম যে কোনো ব্যাংকের থেকে আপনি টাকাটা পেমেন্ট করেছেন, তাহলে আপনি এখানে নন অনলাইনে দিয়ে আপনি কোন ব্যাংকের মাধ্যমে টাকাটা দিয়েছিলেন, কবে দিয়েছিলেন, যেমন এখানে আপনার যে ব্যাংকের থেকে একটা রিসিপ্ট দিছে সেই রিসিপ্ট নাম্বারটা দিতে হবে। আর মানে যাই হোক ওই বিষয়গুলো আপনি যদি বাংলাদেশে ব্যাংকের থেকে দেন তাহলে এই রিসিপ্টটার ভিতরে আপনি সেই তথ্যগুলো পাবেন। আর যেহেতু এখন আমরা ইটালির থেকে বা প্রবাসে আমরা এই জিনিসটা করতেছি, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, যে স্কিপ পেমেন্ট আমরা এখানে পেমেন্ট অপশনটাকেই অফ করে দিব, অনুজ্জ্বল করে দিব। আমরা এখানে পেমেন্ট অপশনে কিছুই দিব না, কেননা আমরা পেমেন্টটা ডাইরেক্ট এম্বাসিতে গিয়ে করতেছি। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আমরা যে জিনিসটা করলাম আপনি দেখুন, আমরা অনলাইনে ক্লিক করলাম, বা আপনি এটা অনলাইনেও ক্লিক করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার আমরা পেমেন্টটাকে স্কিপ করে যাবো, এখানে আমরা টিক চিহ্ন দিয়ে দিলাম, দিলে এটা অনুজ্জ্বল হয়ে গেছে। এখন আর আমরা এখানে কোনো কিছু সিলেক্ট করব না। যাক, এখন আমরা সেভ অ্যান্ড নেক্সটে যাব। আসুন সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করি। ওকে, আচ্ছা, এখানে আমরা ক্লিক করার সাথে সাথে দেখুন যে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি কি বলে, যে আমরা আমাদের যে ফর্মটা পূরণ করলাম, এখন এখানে আমাদেরকে তার বিস্তারিত দেখাচ্ছে। যেমন এখানে দেখুন যে আপনার পাসপোর্ট অ্যাপ্লিকেশন রিভিউ এনরোলমেন্ট সামারি, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি অনলাইন অ্যাপ্লিকেশন আইডি, এটা হচ্ছে আমাদের একটা নিজস্ব আইডি। তো এই আইডিটা হচ্ছে আমরা ফর্মটা পূরণ করছি সেই ফর্মটার একটা শনাক্তকরণ নাম্বার আর কি। আচ্ছা, এখন এখানে আমরা একটা জিনিস দেখি যে আমরা এখানে কিন্তু তারা অটোমেটিকভাবে যখন আপনি অনলাইনে ফর্মটা পূরণ করবেন সেখানে আপনাকে তারা একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে, কিন্তু এই ডেটটা আপনি কিন্তু আপনি করবেন না, এটা কিন্তু আপনার কোনো ডেট না। ঠিক আছে, এবং এই ডেটের উপরে যদি আপনি ভরসা করে আপনার ইয়েতে যান, এম্বাসিতে যান, তাহলে কোনো কাজে আসবে না। আপনাকে ওই ইমেল দিয়ে আপনি দূতাবাস থেকে যেই অ্যাপয়েন্টমেন্টটা পাচ্ছেন সেই অ্যাপয়েন্টমেন্টে আপনার যাইতে হবে। ঠিক আছে, এবং আমরা আপনাকে এই জন্য বলে দিছি যে আপনি এটা কবে করবেন, যেদিন আপনার যেতে হবে ঠিক তার 5 দিন বা 10 দিন আগে আপনি এই ফর্মটা পূরণ করবেন। ঠিক আছে, আচ্ছা, এখন দেখুন যে আমরা সব কিছু পূরণ করছি। এখন আমাদেরকে টোটাল ইনফরমেশনগুলো আমাদেরকে দেখাচ্ছে, যে এখানে আপনার যে নামটা আপনি দিয়েছিলেন, ঠিক আছে, পাসপোর্ট ইনফরমেশন সামারি ইত্যাদি ইত্যাদি, অ্যাপ্লাইং ইন ইটালি, পাসপোর্ট টাইপ অর্ডিনারি, যেগুলো আমরা পূরণ করেছিলাম, যে নেম অফ অ্যাপ্লিক্যান্ট যে মোহাম্মদ রাসেল, হ্যাঁ, তারপর আপনার কি বলে যে আপনার যে নোমে কয়েন নোমে যে বিষয়গুলো এখানে আপনাকে দেখাচ্ছে, আপনার জেন্ডার ইত্যাদি, যেমন সব বিষয়গুলো, যে আমি মোবাইল নাম্বার দিয়েছিলাম ইত্যাদি ইত্যাদি, আপনার সব জিনিসগুলো এখানে দেখাচ্ছে। তো আপনি যখন দেখলেন যে ওকে সব কমপ্লিট এবং খুব ভালো মতন আপনি পূরণ করছেন, তখনই আপনাকে যে জিনিসটা করতে হবে, সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করতে হবে এই কারণেই, কারণ আপনি এখানে একটা জিনিস খেয়াল করুন যে আমরা বারবার একটু ভালো মতন দেখবো যে আমাদের নাম টাম সব ঠিক হয়েছে কিনা, কারণ এটা কিন্তু ডিজিটাল পাসপোর্ট বলে কথা। তো এই ক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ পূরণ করে দিতে হবে, কারণ এটা যদি আপনি পূরণ করেন আপনাকে দূতাবাস তখন সেইভাবেই সেই লেখার উপরে তারা কিন্তু সব ধরে মানে খুব দ্রুত আপনার কার্যগুলো সম্পন্ন করবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আপনি এখানে বারবার দেখে নিন যে যাতে ভুল না হয়ে থাকে। এটা আসলে এই জিনিসটা আমরা এই জন্যই করতেছি যাতে দূতাবাসকে আমরা খুব মানে দূতাবাস যাতে আমাদেরকে খুব দ্রুত সার্ভিসটা দিতে পারে। ফর এক্সাম্পল মনে করেন যে আজকে যদি এই ফর্মটা যদি আমরা এখান থেকে পূরণ করে দেই, তাহলে দূতাবাস খালি কি করবে, পাসপোর্টটা নিবে, খ্যাটখ্যাট করে আপনার নামগুলো মিলাবে আর দেখবে, আর পেজ উল্টাবে, মিলাবে দেখবে, পেজ উল্টাবে। এতে করে দূতাবাসের আর কষ্ট করে আপনার সব জিনিসগুলো লিখতে হচ্ছে না। আর এর জন্যই অনলাইনে ফর্ম পূরণ করার যে বিষয়টা এটা করা হয়েছে আর কি। ঠিক আছে, যাতে করে আমরা দূতাবাসকে একটু সাহায্য করতে পারি আমাদের কাজগুলো করতে দ্রুত হওয়ার জন্য আর কি। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা দেখে নিলাম সব ঠিক আছে আমাদের নামটা। এখন আমরা কি করব, সেভে ক্লিক করব। আসুন সেভে ক্লিক করে আমরা এর পরের পেজে যাই। আচ্ছা, আপনি এখানে দেখবেন যে আমরা প্রায়ই আমাদের বিভিন্ন ব্রাউজারের উপর ডিপেন্ড করে এরকম একটা কি বলে পপ আপ উইন্ডো আসবে। তো এটা আপনি ওকে দিয়ে সবসময় বন্ধ করে দিবেন। ওকে দিয়ে দিলাম, আমি এবার এরপরে আসলাম। ওকে, এখানে দেখুন আমরা আবার দেখতে পাচ্ছি যে
আমাদের এই সতর্কবার্তা দিয়ে, কারণ যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, তো এর জন্য আমাদেরকে বারবার সতর্কবার্তা দিয়ে আমাদেরকে সতর্ক করে দিয়ে দেয়া দেখা মানে বলে দেওয়া হচ্ছে যে আপনি এটাকে ভালো মতন একটু দেখে নিন। যেমন এখানে আবার বলা হয়েছে যে আফটার ইউ ক্লিক সাবমিট ইউ আর নট অ্যালাউড টু মডিফাই ইউর ইনফরমেশন। তো এখানে বলা হয়েছে যে আপনি যদি এখন যেমন যদি আমরা এখানে একবার সাবমিটে ক্লিক করে দেই, তাহলে আমরা আর এই লেখা বা আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে এটাকে এখানে আমরা আর পরিবর্তন করতে পারবো না। ঠিক আছে, পরিবর্তন করতে হলে আমাদেরকে করতে হবে অ্যাম্বাসিতে গিয়ে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি আবার ভালো করে দেখে নিচ্ছি যে আমার নাম, ঠিকানা ইত্যাদি ইত্যাদি যা দিয়েছি কিনা সব ঠিক মতন আছে কিনা। আচ্ছা, আমি দেখে নিলাম। ওকে, আমার এখানে সব কমপ্লিট। এটা আপনিও ভালো মতন আপনারটা ভালো মতো দেখে নেবেন। আচ্ছা, তারপরে যে এখানে দেখুন যে প্লিজ ভিজিট ইন ইটালি অন এনি ওয়ার্কিং ডে উইথিন দ্য নেক্সট 15 ডেজ ইত্যাদি। যাই হোক, এখানে আপনার এই বিষয়টা কি বলে যে আমরা আপনাকে আগে বলে দিই যে 15 দিনের ভিতরে আপনাকে সেখানে যেতে হবে। তো এটা আসলে আমাদের জন্য প্রযোজ্য না, এটা সতর্কবার্তা দিয়ে দেখাই দিছে আর কি। তো আমি যেভাবে বললাম সেভাবে আপনারা করলে আর কোনো সমস্যা নেই। ওকে, এবার আমরা কি করব, সব কিছু দেখলাম ঠিক আছে, এখন আমরা সাবমিটে ক্লিক করবো। আসুন সাবমিটে ক্লিক করে বিসমিল্লাহ করে সাবমিটে একবার ক্লিক করে ফেলে বাস আপনার এটা জমা হয়ে গেল আর কি। এরপরে আপনার কাজ শেষ। আসুন, ওকে, দেখুন এখানে আবারও কিন্তু আপনাকে তারা এখানে জানিয়ে দিচ্ছে যে আপনি এই 15 দিনের ভিতরে আপনার সেখানে যেতে হবে, না হলে কিন্তু এটা ইয়া হয়ে যাবে। যাই হোক, এখানে আবার আমরা ওকে করি। করার পরে এখানে দেখুন আমরা আর কোনো অপশন দেখতে পাচ্ছি না, তার মানে কি আমাদের এই ফর্মটা পূরণ হয়ে গেছে। এবং দেখুন অটোমেটিক আমাদের এখানে একটা পেজ ওপেন হয়েছে, দেখছেন? এই দেখুন, দেখেন কত মজার একটা বিষয়, এটা কিন্তু এখন বাংলায় চলে আসলো কি যে এই ফর্মটা ইংরেজিতে কিন্তু আমরা দেখা গেছে এই ফর্মটাকে পূরণ করলাম এতক্ষণ। ঠিক আছে, তো এখানে দেখুন যে আমরা বাংলাতে এখন খুব সুন্দর মতন দেখতে পাচ্ছি। কি পাচ্ছি এখানে দেখুন, আপনার এই যে আঞ্চলিক পাসপোর্ট অফিস বাংলাদেশ মিশন ইটালি, আপনি ইটালি শাখায় এটাকে পূরণ করেছেন মানে জমা দিয়েছেন। আচ্ছা, এরপরে দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি আবেদনকৃত পাসপোর্টের প্রতীক সাধারণ, যেগুলো যে আমরা অর্ডিনারি দিয়েছিলাম। তারপরে দেখুন এই যে এখানে টাইপ অফ ডেলিভারি, এখানে আপনি কি দিয়েছিলেন যে পাসপোর্টের বিবরণের প্রকৃতি জরুরি খেয়াল আছে আপনার যে প্রথম পেজে যে দিয়েছিলাম আমরা। তারপর দেখুন যে আপনার কি বলে যে আবেদনকারীর নাম বাংলায়, এটা আপনার ওই বাংলা ফর্মের জন্য, এটা আমরা ইংলিশে করছি। এখানে দেখুন যে আবেদনকারীর নাম আপনি যে মোহাম্মদ রাসেল দিয়েছিলাম, মোহাম্মদ রাসেল। তারপরে আমরা এখানে কি করেছিলাম, এই যে দেখুন যে ফার্স্ট গিভেন নেম যেটা আমি দিয়েছিলাম রাসেল, এই যে আমাদের কয়েন নম্বর বা সার নেম যেটা এটা আমি দিয়েছিলাম মোহাম্মদ। ঠিক আছে, দেখছেন আমরা যেভাবে পূরণ করেছি ঠিক সেটা এখন বাংলায় অটোমেটিকলি বাংলাতে পূরণ হয়ে আপনাকে ফর্মটা এখন দেখাচ্ছে, যে কত মজার একটা জিনিস। ঠিক আছে, আচ্ছা এখানে দেখুন যে আমরা পিতার নাম ওখানে লিখেছিলাম মোহাম্মদ রফিক, এখানে আপনাকে দেখাচ্ছে। ঠিক আছে, তার পেশা দিয়েছিলাম আমরা চাকরিজীবী, এখানে দেখুন এখানে দেখাচ্ছে। জাতীয়তা দিয়েছিলাম বাংলাদেশ, বাংলাদেশ ইত্যাদি। আপনি দেখুন সবার ইয়াগুলো আপনি এখানে এখন বাংলা দেখতে পাচ্ছেন। দেখছেন কত মজার একটি বিষয়। তো এটা কি হচ্ছে, অনলাইনে এরকম একটা ফর্ম অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে আপনার নামে। ঠিক আছে, এবং এই ফর্মটা আপনি কি করবেন এখন, যেমন আমরা ফর এক্সাম্পল এখানে ক্লিক করে বের হয়ে যাই, বের হয়ে যাওয়ার পরে আমরা আমাদের যদি ইমেলে যাই, যে ইমেল অ্যাড্রেসটা আমরা দিয়েছিলাম সেই ইমেলে আমরা একটা কি বলে ইমেল এবং একটা একটা আইডি নাম্বার পাবো। আচ্ছা, এবার আমরা এখানে দেখুন যে আমরা আরেকটা জিনিস দেখতে পারি যে এখানে আমাদেরকে বলতেছে যে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম। আপনি চাইলে এখানে ক্লিক করে আপনার এই ফর্মটা ডাউনলোড করতে পারবেন যেটা বাংলায় পূরণ হয়েছে। আসুন এখানে আমরা ডাউনলোডে ক্লিক করলাম, করার পরে আমাদের এই ফাইলটা কিন্তু আমাদের এই ইয়েতে কম্পিউটারে ডাউনলোড হয়েছে আর কি। ঠিক আছে, আসুন আমরা এখন ডাউনলোড করে আমাদের এই ফাইলটা দেখি। আবার আপনি যদি চান এটাকে যদি আপনি প্রিন্ট করতে চান, ধরলাম যে আপনি এটাকে প্রিন্ট করবেন, তাহলে আপনি এখানে যে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে এটা আপনার প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, তখন আপনি আপনার হাতে নিয়ে সম্পূর্ণ জিনিসটা দেখতে পারবেন, যেটা নর্মালি আপনি কাগজে লিখে এটা পূরণ করতেন সেটা আপনি অনলাইনে পূরণ করলেন। খুব মজার একটি বিষয়। যাই হোক, এখানে আপনি ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মটা এখান থেকে ফর্মটা পূরণ করে নিতে পারেন, ডাউনলোড করে নিতে পারেন, বা আপনি এখান থেকে প্রিন্ট করে আপনি প্রিন্টেবল যে কাগজগুলো আছে আপনার সাথে রেখে দিতে পারেন, এবং এগুলো আপনার সাথে করে নিয়ে যেতে হবে কিন্তু যখন আপনি দূতাবাসে আপনার ফিঙ্গারপ্রিন্টের জন্য যাবেন তখন আপনি নিয়ে যেতে হবে। আচ্ছা, এখানে আমরা আরেকটি জিনিস লক্ষ্য করি যে কি বলে যে আমরা যখন আমাদের ইমেল অ্যাড্রেসে যাব তখন কিন্তু আমরা দেখতে পারবো যে এরকম দুইটি তারা ইমেল পাঠাবে, সেখানে আপনাকে মানে বলা হবে যেমন এই যে আপনার এই আইডি নাম্বারটা এবং আপনাকে একটা পাসওয়ার্ড পাঠানো হয়েছে অটোমেটিক এখান থেকে, সেই পাসওয়ার্ড দিয়ে আপনি আবার পরে এখানে আসলে, যেমন ফর এক্সাম্পল ধরি আমরা তখন কি করব, যেমন এখানে যদি আপনি আসেন, যেমন এটা হচ্ছে হোম পেজ। ঠিক আছে, এখানে দেখুন যে আমরা কিন্তু আগে হোম পেজে আই হ্যাভ রিড
এই জায়গায় আমরা টিক দিয়ে আমরা এর পরের স্টেপে গিয়ে কিন্তু আমরা ফর্মটা পূরণ করেছিলাম। ঠিক আছে, এখন ঠিক এখানে দেখুন যে একটি অ্যাপ্লিকেশন আইডি এবং একটি পাসওয়ার্ডের ঘর রয়েছে কিন্তু। ঠিক আছে, তখন আমরা কি করব, ওই যে দেখুন আমি আসলে আপনাদেরকে দেখাই আমার ইমেইলে গিয়ে, যেমন ফর এক্সাম্পল যখন আপনি এটাকে পূরণ করবেন, করার পরে আপনি আপনার ইমেইলে চলে যাবেন। ঠিক আছে, আপনি আপনার ইমেইলে গেলে তখন আপনি যে জিনিসটা করতে পারবেন, আপনার ইমেলে দেখুন আমি এখন আমার ইমেলে যে ইমেলটা দিয়েছিলাম এই ইমেলে ঢোকার সাথে সাথে আমি এখন দেখতে পারবো যে আমাকে দেখুন এই যে এখানে ইনকোয়ারি বাংলাদেশ অনলাইন পাসপোর্ট অ্যাপ্লিকেশন থেকে আমাকে 2টা ইমেল পাঠানো হয়েছে। ওকে, তো এখানে দেখুন আমি দেখতে পাচ্ছি যে আমার ইউজার আইডি, এখানে আমি দেখতে পেলাম আমার ইউজার আইডি, এখান থেকে আমি ইউজার আইডিটা কপি করে নিলাম, নিয়ে আমি এখানে পেস্ট করতেছি। আবার এখানে একটা পাসওয়ার্ড তারা আমাকে পাঠিয়েছে, পাসওয়ার্ডটা নিলাম, নিয়ে আমি এখানে পেস্ট করে আমি যদি লগ ইন করি, মানে এটা পরে যদি কখনো আবার আপনার এই ফর্মটাকে অনলাইন থেকে আপনার ডাউনলোড করে নিতে হয়, তাহলে আপনি এখান থেকে নিতে পারবেন। এখানে দেখুন এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম। ধরলাম যে আপনি তখন প্রিন্ট করতে পারলেন না, কিন্তু ভবিষ্যতে আপনি যেমন দূতাবাসে যাওয়ার আগে বা দূতাবাসে গিয়েও তখন আপনি এই পাসপোর্ট কি বলে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা আপনার ইমেইলে পাঠানো হয়েছে সেইখান থেকে নিয়েও আপনি অনলাইনে এই সাইটে প্রবেশ করার মাধ্যমে আপনি এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন আপনার এই ফর্মটা। ঠিক আছে, তো আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম। আচ্ছা, আমরা এখান থেকে বের হয়ে যাব। এখন আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। ওকে, আমি আমার ইমেল অ্যাড্রেস থেকেও বের হয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক বন্ধুরা, আশা করি আপনাদেরকে এই বিষয়টা খুব ইজিতে এবং খুব কি বলে সহজভাবে বুঝাতে পেরেছি।